এক টুকরো ছাপানো কাগজের দাম কেন উম, মাঝে মাঝে রক্তমাংসের মানুষের জীবনের চেয়েও অনেক বেশি বলে মনে হয়। মানে একটু ভেবে দেখুন, একটা জড়বস্তু যখন ধুলোবালিতে মাখামাখি হয়ে যায়। তখন কিন্তু আমরা সেটার ভেতরের আসল মূল্যটা ঠিকই বুঝতে পারি। একদম তাই। কিন্তু একজন মানুষ যখন জীবনের আঘাতে বিধ্বস্ত হয়, তখন কেন সমাজ তাকে এক মুহূর্তেই বাতিল করে দেয়? এই প্রশ্নগুলো আসলে আমাদের আধুনিক জীবনের খুব রূঢ় একটা বাস্তবতাকে সামনে নিয়ে আসে। হ্যাঁ, রূঢ় কিন্তু খুবই সত্যি। সাধারণত যখন কোনো কিছুর মূল্য বা দাম নির্ধারণ করার কথা ওঠে, তখন মানুষের মাথায় একটা খুব পরিষ্কার গাণিতিক হিসেব কাজ করে। যেমন ধরুন, কেউ একজন বাজারে গিয়ে সোনা কিনবে। দোকানদার সেটাকে একটা ছোট্ট দাড়িপাল্লায় মাপবেন, আর ডিজিটাল স্ক্রিনে একটা নির্দিষ্ট ওজন ভেসে উঠবে। ঠিক, এবং সেটার উপর ভিত্তি করে নিখুঁত একটা দাম নির্ধারিত হবে। ব্যাপারটা খুব সোজা, সেখানে কোনো সন্দেহ বা বিভ্রান্তের সুযোগ নেই। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই যখন পরিমাপের এই গাণিতিক ধারণাটি মানুষের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করা হয়, হ্যাঁ, মানুষের আত্মিক বা মানসিক মূল্যের ক্ষেত্রে। তখন আর ওই সোনার দোকানের নিখুঁত দাড়িপাল্লাটা কাজ করে না। আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এরকমই একটা অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো, মানুষের আত্মার অন্তর্নিহিত মূল্য। এই আলোচনাটি আসলে দারুণ সময় উপযোগী। আমাদের কাছে আজ এমন একটি সোর্স রয়েছে যা বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। এটি মূলত একটি ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী গল্প। একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং একটি ৫০০ টাকার নোট, এই দুয়ে মিলে তৈরি হওয়া একটি মানসিক পরীক্ষা নিয়ে আমরা বিশ্লেষণ করব। দারুণ একটা সোর্স এটা। আমাদের লক্ষ্য হল একটি কাগজের নোটের শারীরিক অবস্থার পরিবর্তনের সাথে মানুষের জীবনের চরম হতাশার যে রূপকটি লুকিয়ে আছে তার গভীরে প্রবেশ করা। তো চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। নিশ্চয়ই গল্পটি প্রথম দর্শনে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, মানে অতি পরিচিত একটা গল্প। কিন্তু এর পড়তে পড়তে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক বার্তাটি অত্যন্ত জটিল একটি মানবীয় সংকটের সমাধান দেয়। জটিল মানবীয় সংকট বলতে? মানে আমরা মানুষরা সাধারণত এই ধরনের নিশ্চিত বিষয়গুলো খুব পছন্দ করি, যেখানে সবকিছু মাপা যায়, চোখে দেখা যায়। এটা মানব মস্তিষ্ককে এক ধরনের মানসিক শান্তি দেয়। বিজ্ঞানের ভাষায় একে বলে কগনিটিভ ইজ। কিন্তু মানুষের অন্তর্নিহিত মূল্য তো আর ফিতা দিয়ে মাপা যায় না। একদম ঠিক। আমরা যখন আজকের আলোচনার সোর্সটি পড়ছিলাম তখন বারবার মনে হচ্ছিল যে মানুষের আত্মবিশ্বাস কিভাবে কাজ করে আর কিভাবে বাইরের দুনিয়ার আঘাতে সেটা ভেঙে পড়ে তা বোঝার জন্য এর চেয়ে তীক্ষ্ণ কোনো রূপক হয়তো আর হতে পারে না। তাহলে গল্পের শুরুতেই যাওয়া যাক। শুরুটা হয় খুব চমৎকার একটা প্রেক্ষাপট দিয়ে। একজন অত্যন্ত পরিচিত মোটিভেশনাল স্পিকার বিশাল এক মিলনায়তনে মঞ্চে উঠলেন। সাধারণত স্পিকাররা স্টেজে উঠেই তো বড় বড় দর্শন নিয়ে কথা বলা শুরু করেন। হ্যাঁ, কিন্তু এই মানুষটি একেবারে ভিন্ন একটি পথ বেছে নিলেন। তিনি স্টেজে উঠেই পকেট থেকে একটি ঝকঝকে নতুন ৫০০ টাকার নোট বের করলেন। বেশ চমকপ্রদ একটা শুরু। এরপর উপস্থিত হাজার হাজার দর্শকের দিকে তাকিয়ে খুব সাধারণ একটা প্রশ্ন ছুড়ে দিলেন। এই ৫০০ টাকার নোটটি কারা কারা নিতে আগ্রহী? স্বাভাবিকভাবেই ওই বিশাল মিলনায়তনে উপস্থিত প্রতিটি মানুষ মুহূর্তের মধ্যে হাত তুলে ফেলল। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। পুরো হলরুমে একটা পিনপতন নীরবতা, কিন্তু সবার হাত শূন্যে ভাসছে। এবং এই হাত তোলার দৃশ্যটি কিন্তু নিছক কোনো আকস্মিক ঘটনা না বা সাধারণ লোভও না। এটি মানব চরিত্রের একটা খুব মৌলিক প্রবৃত্তির দিকে ইঙ্গিত করে। এখানে যে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় তা হল একটি ৫০০ টাকার নোটের সর্বজনীন স্বীকৃতি। সর্বজনীন স্বীকৃতি মানে সবাই মানছে যে ওটার দাম আছে। ঠিক তাই। ভেবে দেখলে অবাক হতে হয়, একটি কাগজের নোটের নিজস্ব কোনো বস্তুগত মূল্য নেই। ওটা দিয়ে না মেটানো যায় ক্ষুধা, না বানানো যায় থাকার ঘর। হ্যাঁ, সত্যি তো, ওটা তো শুধুই একটা ছাপানো কাগজ। কিন্তু সমাজগতভাবে একমত হয়ে সবাই বিশ্বাস করে যে এই বিশেষ কাগজটির একটি নির্দিষ্ট বিনিময় মূল্য আছে। এই জায়গাটাতেই আসলে সবচেয়ে বড় ধাঁধাটা লুকিয়ে আছে। স্পিকার কেন শুধু মুখের কথায় মোটিভেশন না দিয়ে একটি ৫০০ টাকার নোটকে হাতিয়ার হিসেবে বেছে নিলেন? মানুষের মনোযোগ ধরে রাখার জন্য। একদম। একটি বাস্তব ও দৃশ্যমান বস্তুর ব্যবহার কতটা কার্যকরী হতে পারে তার নিখুঁত প্রমাণ এটি। ধরুন, মঞ্চ থেকে শুধু বলা হতো মানুষের জীবনের অনেক মূল্য, তাহলে মানুষের মস্তিষ্ক সেটাকে একটা সাধারণ উপদেশের মতো ফিল্টার করে বের করে দিত। হ্যাঁ, ব্রেন ওটাকে
খুব একটা পাত্তা দিত না। কিন্তু চোখের সামনে একটা পরিচিত দামি জিনিস দেখালে মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার বা পুরস্কার পাওয়ার কেন্দ্রটি অনেক দ্রুত প্রতিক্রিয়া দেখায়। আপনি একেবারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলেছেন। স্পিকার এমন একটি জিনিস বেছে নিয়েছেন যার মূল্য নিয়ে দর্শকদের মনে কোনো সন্দেহ নেই। কেউ তো ভাবছে না যে এটা 400 টাকা নাকি 600 টাকা। সবাই জানে এটা ঠিক 500 টাকা। ঠিক, এটি এই মনস্তাত্ত্বিক পরীক্ষার একদম প্রথম ধাপ। তিনি সবার মনে মূল্য বা ভ্যালু নামক ধারণাটিকে খুব শক্তভাবে প্রতিষ্ঠিত করে নিলেন। একবার যখন এই মূল্যবোধটি মস্তিষ্কে স্থির হয়ে যায়, তখন মস্তিষ্ক আর বাহ্যিক অবস্থার দিকে নজর দেয় না। আর ঠিক এই মানসিক অবস্থাকে কাজে লাগিয়েই স্পিকার তার পরীক্ষার দ্বিতীয় ধাপে প্রবেশ করলেন। দ্বিতীয় ধাপটি বেশ নাটকীয়। সবার মনোযোগ যখন সেই নোটটির দিকে, ঠিক তখনই স্পিকার একটা অদ্ভুত কাজ করলেন। তিনি নোটটিকে হাতের মুঠোয় নিয়ে খুব জোরে মুচড়ে ফেললেন। একেবারে দলা পাকিয়ে ফেললেন। হ্যাঁ, একেবারে কুঁচকে ফেললেন কাগজটাকে। তারপর সেই কুঁচকে যাওয়া নোটটা আবার দর্শকদের দেখিয়ে জিজ্ঞেস করলেন, এখনও কি কেউ এটি নিতে আগ্রহী? অবাক করার ব্যাপার হলো, মিলনায়তনের সবাই আবার হাত তুলল। কিন্তু পরীক্ষাটা তো এখানেই শেষ হয়নি, তাই না? না, স্পিকারের পরীক্ষা এখানেই শেষ হল না। তিনি আসলে মানব মনস্তত্ত্বের সহনশীলতার একদম শেষ সীমা পর্যন্ত যেতে চাইছিলেন, তাই তিনি আঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিলেন। তিনি এবার সেই কুঁচকানো নোটটিকে সরাসরি নিচে মেঝেতে ফেলে দিলেন। তারপর নিজের জুতো দিয়ে সেটাকে নির্মমভাবে মারিয়ে দিলেন। উফ, একটা ঝকঝকে নোটের কি করুণ অবস্থা! ফ্লোরের সাথে ঘষে ঘষে নোংরা করে ফেললেন। একটা নতুন নোট মুহূর্তের মধ্যে ধুলোবালি মেখে একটা জীর্ণ কাগজে পরিণত হল। স্পিকার এবার মাটি থেকে সেই নোংরা নোটটি তুলে আবারও একই প্রশ্ন করলেন, এত কিছুর পরও এখনও কি কেউ এটি নিতে চায়? আর দর্শকরা কি করল? সবচেয়ে মজার ব্যাপার হল ঠিক এখানেই। নোটটির এই করুণ দশা দেখার পরও উপস্থিত প্রত্যেকেই হাত তুলল। একজন মানুষও এমন ছিল না যে নোংরা নোটটি নিতে অস্বীকৃতি জানিয়েছে। এই মুহূর্তটি আসলে পুরো সোর্সের সবচেয়ে গভীর বিশ্লেষণের জায়গা। প্রথম অংশে প্রতিষ্ঠিত হয়েছিল মূল্যের একটি সার্বজনীন স্বীকৃতি, আর এই দ্বিতীয় অংশে দৃশ্যমান হল সেই মূল্যের উপর বাহ্যিক আঘাত। মানে শারীরিক অবস্থার চরম অবনতি। ঠিক, নোটটিকে মুচড়ে ফেলা বা জুতো দিয়ে মারানো এগুলো চরম অবনতির প্রতীক। কিন্তু একটু তলিয়ে ভাবলে বোঝা যায়, এত বড় অবনতি হওয়ার পরও এর চাহিদার কোনো পরিবর্তন হলো না কেন? কেন হলো না? এর কারণ হল মানুষের অবচেতন মন খুব দ্রুত বস্তুর বাহ্যিক অবস্থা আর তার অন্তর্নিহিত উপযোগিতাকে আলাদা করতে পারে। মানে বাইরের রূপ আর ভেতরের আসল কাজকে আলাদা করে ফেলে। হ্যাঁ, ইন্ট্রিনজিক ইউটিলিটিটা ব্রেন ঠিকই ধরতে পারে। এই বিভাজনটা বোঝা খুব জরুরি। ধরুন একটা হীরার টুকরোর কথা যদি চিন্তা করি, একটা জলজলে হীরার টুকরো যদি হঠাৎ করে হাত ফসকে রাস্তার কাদায় পড়ে যায়, তবে কি কেউ সেটাকে ওখানে ফেলে রেখে চলে আসবে? কখনোই না। পাগল নাকি কেউ? কারণ মানুষের যৌক্তিক মস্তিষ্ক খুব ভালোভাবে জানে ওই কাদাটা হীরার আসল দাম 1 পয়সাও কমাতে পারেনি। কাদাটা শুধু একটা সাময়িক আবরণ। হীরাটা তুলে ধুয়ে নিলেই সেটা আবার আগের মতো দামি হয়ে যাবে। অসাধারণ একটি উপমা টেনেছেন কাদায় পড়ে যাওয়া হীরার বিষয়টি দিয়ে। এই 500 টাকার নোটের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটছে। বাহ্যিক সৌন্দর্য নষ্ট হয়েছে, এটা সত্যি, কিন্তু তার আর্থিক মান বা পারচেজিং পাওয়ার তো এতটুকুও কমেনি। এখানে অন্তর্নিহিত সত্তা এবং বাহ্যিক আবরণের পার্থক্যটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। বাহ্যিক আঘাত অত্যন্ত তীব্র হলেও নোটটির আসল সত্তা অপরিবর্তিত থাকে। দর্শকরা দেখছে নোটটি নোংরা, কিন্তু তারা ভাবছে এর ভেতরের ওই 500 টাকার মূল্যের কথা। তারা জানে দোকানে গেলে দোকানদারটাকে ঠিক 500 টাকারই জিনিস দেবে। 1 টাকাও কম দেবে না, কারণ দোকানদারও ওই একই সর্বজনীন মূল্যে বিশ্বাস করে। আর ঠিক এই বিন্দুটি থেকেই গল্পের রূপকটি তার সবচেয়ে শক্তিশালী এবং একই সাথে সবচেয়ে যন্ত্রণাদায়ক বাঁকটি নেয়। মানুষের জীবনের সাথে তুলনাটা, তাই তো? হ্যাঁ, গল্পের শিক্ষণীয় বার্তা অনুযায়ী নোটটির ওপর দিয়ে এত ঝড় বয়ে যাওয়ার পরও যেমন এটি 500 টাকার নোটই থাকে, মানুষের জীবনের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাটিই ঘটে। কিন্তু আমরা সেটা বুঝতে ব্যর্থ হই। আমরা আসলে ভুলে যাই নিজেদের দাম। মানব জীবনে অনেক সময় অপ্রত্যাশিত বিপদ আসে, বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়। হয়তো এমন পরিস্থিতির শিকার হতে হয় যেখানে চারপাশের মানুষ তাদের কথায়, তাদের নেতিবাচক আচরণে চরমভাবে ছোট করে দেয়। এবং তখন মনের ভেতর একটা তীব্র হতাশা তৈরি হয়। মনে হতে থাকে সবকিছু শেষ হয়ে গেছে, নিজের আর কোনো মূল্য অবশিষ্ট নেই। এটি মানব জীবনের অত্যন্ত করুণ কিন্তু অতি পরিচিত একটি বাস্তবতা।
কাগজের নোটের শারীরিক ক্ষতির সাথে মানুষের মানসিক ক্ষতির এই তুলনাটি সত্যিই অভাবনীয়। সমাজ যখন কাউকে প্রত্যাখ্যান করে তখন সেই মানুষটি ওই জুতোর নিচে পিষ্ট হওয়া নোটটির মতোই অনুভব করে। কিন্তু এই রূপকটার মধ্যে একটা বিশাল তফাৎ আছে, যা আমাকে খুব গভীরভাবে ভাবাচ্ছে। কী রকম তফাৎ? তাহলে এর আসল অর্থ কে দাঁড়াচ্ছে? দেখুন, একটি কাগজের নোটের মূল্য তো কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক গ্যারান্টি দিয়ে নির্ধারণ করে দেয়। হ্যাঁ, নোটে তো লেখাই থাকে। নোটটা যতই নোংরা হোক, কেন্দ্রীয় ব্যাংক নিশ্চয়তা দিচ্ছে যে ওটার দাম 500 টাকা, তাই মানুষ ওটা নিতে দ্বিধা করে না। কিন্তু মানুষের জীবনের তো কোনো কেন্দ্রীয় ব্যাংক নেই। খুব গভীর একটা পয়েন্ট এটা। একজন মানুষ যখন বারবার ব্যবসায় ব্যর্থ হয়, বা আশেপাশের মানুষ যখন তাকে শুনতে দেয় যে সে জীবনে কিছুই করতে পারল না, তখন তো তার পক্ষে নিজেকে মূল্যহীন ভাবাটাই স্বাভাবিক। এই যে বিশাল একটা মনস্তাত্ত্বিক চাপ, এটা একজন সাধারণ মানুষ কিভাবে সামলাবে? আপনি অত্যন্ত প্রখর এবং যৌক্তিক একটি প্রশ্ন তুলেছেন। এই কেন্দ্রীয় ব্যাংকের ধারণার ভেতরেই লুকিয়ে আছে মানব মনস্তত্ত্বের সবচেয়ে বড় দুর্বলতা। আর শক্তির জায়গাও কি এখানেই? হ্যাঁ, শক্তির জায়গাও। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, মানুষের জীবনের ক্ষেত্রে এই কেন্দ্রীয় ব্যাংক হল তার নিজস্ব অস্তিত্ব, তার নিজস্ব আত্মবিশ্বাস। কিন্তু সমস্যা হলো আমরা সামাজিকভাবে টিকে থাকার জন্য বিবর্তিত হয়েছি। বিবর্তনের সাথে এর কি সম্পর্ক? ইভলিউশনারি সাইকোলজি বলে আদিম যুগে মানুষ যখন দলবদ্ধভাবে বাস করত তখন দল থেকে বিতাড়িত হওয়ার অর্থ ছিল নিশ্চিত মৃত্যু। তাই মানুষের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা যেন সে সবসময় সমাজের স্বীকৃতি খোঁজে। মানে সমাজ ছোট করলে মস্তিষ্ক ভয় পায়। হ্যাঁ, সমাজ যখন কাউকে ছোট করে মস্তিষ্ক সেটাকে জীবন মরণের হুমকি হিসেবে ধরে নেয়। তার মানে দাঁড়াচ্ছে আমাদের মস্তিষ্ক আধুনিক যুগে বসেও আদিম যুগের মতো আচরণ করছে। যখন কোনো বস অফিসে বকা দেন বা সোশ্যাল মিডিয়ায় কেউ বাজে মন্তব্য করে, তখন আমাদের মস্তিষ্ক ভাবে যে আমাদের গোত্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আর আমরা মারা যাব। একদম ঠিক সেই মেকানিজমটাই কাজ করে। সমাজের নেতিবাচক কথাগুলো মস্তিষ্কে একটা ভ্রান্ত ধারণার জন্ম দেয় যে তার মার্কেট ভ্যালু বা সামাজিক মূল্য কমে গেছে। কিন্তু এটা তো সত্যি নয়। একেবারেই বাস্তব নয়। এটি কেবল একটি মনস্তাত্ত্বিক বিভ্রম, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় কগনিটিভ ডিস্টরশন। অন্যের নেতিবাচক কথাকে আমরা আমাদের পুরো অস্তিত্বের ব্যর্থতা বলে ধরে নিই। এটি একটি লজিক্যাল ফ্যালাসি। বিষয়টা পরিষ্কার হচ্ছে, মানে মানুষ যখন নিজেকে মূল্যহীন ভাবে, সেটা আসলে কোনো বাস্তব সত্য নয়, বরং মস্তিষ্ক তাকে একটা মিথ্যা ভয় দেখাচ্ছে মাত্র। পুরোপুরি মিথ্যা একটি ভয়। কারণ মানুষের অন্তর্নিহিত মূল্য কখনোই কোনো নির্দিষ্ট বাহ্যিক সাফল্যের ওপর নির্ভর করে না। কেউ যদি কোনো বড় পরীক্ষায় অকৃতকার্য হয় বা আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায়, তাতে হয়তো তার আর্থসামাজিক অবস্থার একটা সাময়িক পরিবর্তন হলো। কিন্তু মানুষ হিসেবে তার ভেতরের যে মেধা, তার আবেগ, সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা, সেগুলোর কি এক বিন্দুও পরিবর্তন হলো না। ঠিক ওই জুতোর নিচে চাপা পড়া নোটটির মতোই। একদম। বাইরের আবরণটা হয়তো সাময়িকভাবে ধুলোমাখা হয়েছে, কিন্তু ভেতরের মূল সত্তাটা ঠিক আগের মতোই অটুট আছে। এই ব্যাখ্যাটা শোনা মাত্রই ভেতরে কেমন যেন একটা অদ্ভুত শক্তি অনুভব হয়। সোর্সের শেষ অংশে কিন্তু খুব স্পষ্টভাবে এই দর্শনের কথাই বলা হয়েছে। হ্যাঁ, কি বলা হয়েছে সেখানে? মূল পাঠ্যে উল্লেখ আছে, যাই ঘটুক না কেন আসল মূল্য বা সেলফ ওয়ার্থ কখনো কমে যায় না। মানুষ যতটাই কষ্টের মধ্যে থাকুক না কেন, তার ভেতরের প্রতিভা আর মানুষটার দাম সবসময় একই থাকে। অসাধারণ একটা কথা। এই কথাটা কেবল একটা মোটিভেশনাল বুলি নয়, এর পেছনে একটা গভীর সত্য লুকিয়ে আছে। বাহ্যিক ব্যর্থতা কখনোই মানুষের ভেতরের প্রতিভাকে মুছে ফেলতে পারে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, যা আমাদের সমাজ ব্যবস্থার মূলে আঘাত করে। কী রকম প্রশ্ন? আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে একজন মানুষের মূল্য নির্ধারণ করছি? আধুনিক সমাজ ব্যবস্থায় মানুষকে খুব সস্তায় পণ্য বানিয়ে ফেলা হয়েছে। সমাজ অনেক সময় মানুষের বাহ্যিক অবস্থা, তার দামি পোশাক বা ব্যাংক ব্যালেন্স দিয়ে তার দাম নির্ধারণ করতে চায়। মানে সফল হলে দাম আছে, না হলে নেই? হ্যাঁ, সমাজ যেন অলিখিত নিয়ম তৈরি করে রেখেছে যে দৃশ্যমান সফলতার মাপকাঠিতে টিকতে পারলে তোমার দাম আছে, আর ব্যর্থ হলে তুমি শূন্য। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হল, সমাজে চাপিয়ে দেওয়া এই মূল্যায়ন পদ্ধতিটা এতটাই শক্তিশালী যে একসময় মানুষ নিজেও নিজের অবচেতন মনে সেটা বিশ্বাস করতে শুরু করে। অন্যের চোখে নিজেকে বিচার করা শুরু করে। অন্যের চোখে নিজেকে দেখতে শুরু করাটাই বোধহয় সবচেয়ে বড় পতন। যখন অন্য কেউ কাউকে জুতোর নিচে মারিয়ে দেওয়ার মতো অপমান করে, তখন মানুষ ভুল করে সেটাকেই তার আসল পরিচয় ধরে নেয়।
কিন্তু এই ৫০০ টাকার নোটের গল্পটা আমাদের সেই ভ্রান্ত কাগাক থেকে টেনে বের করে আনে। ঠিক তাই। এটি আমাদের মনে করিয়ে দেয় যে অন্যের ছুঁড়ে দেওয়া ধুলোবালি কারও আসল দাম নির্ধারণ করার ক্ষমতা রাখে না। নিজের ওপর বিশ্বাস ধরে রাখার এই অসামান্য বার্তাটি যে কোনো মানুষের জন্য একটা অভেদ্য রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। রক্ষা কবচ খুব সুন্দর এবং জুৎসই একটি শব্দ। সত্যিই তাই, কারণ মানব জীবনে বাধা আসবেই। এমন অনেক মুহূর্ত আসবে যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হবে চারপাশে সবাই যেন আঘাত করছে। হ্যাঁ, ওই নোংরা দলা পাকানো নোটটার মতোই নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় আর মূল্যহীন প্রাণী মনে হবে। কগনিটিভ ডিস্টরশন তখন সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকবে। তাহলে তখন উপায় কি? ঠিক ওই মুহূর্তে যদি এই গল্পের মূল নির্যাসটুকু, ওই ধুলো মাখা ৫০০ টাকার নোটের ছবিটি মনের পর্দায় ভাসিয়ে তোলা যায়, তাহলে দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে যেতে পারে। এটি তখন আর শুধু একটি গল্প থাকে না, এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক হাতিয়ারে পরিণত হয়। তাহলে আমরা যদি আজকের এই পুরো আলোচনার মূল নির্যাসটাকে একত্রিত করি, বিষয়টা অত্যন্ত পরিষ্কার হয়ে দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে? একটি মুচড়ে যাওয়া, মাটিতে ফেলে দেওয়া এবং জুতোর তলায় নোংরা হওয়া ৫০০ টাকার নোট যেমন শত আঘাতের পরও তার পুরো আর্থিক মূল্য ধরে রাখে, ঠিক তেমনি জীবনের চরম বিপদ, ব্যর্থতা এবং অন্যের নেতিবাচক কথা একজন মানুষের ভেতরের অন্তর্নিহিত মূল্যকে এক বিন্দুও কমাতে পারে না। এবং এই জ্ঞানটিকে দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতাগুলোতে প্রয়োগ করাটাই সবচেয়ে বেশি জরুরি। যখন চারপাশের পৃথিবী আপনাকে মূল্যায়ন করতে ব্যর্থ হবে, তখন নিজের ভেতরে সেই কেন্দ্রীয় ব্যাংককে জাগিয়ে তুলতে হবে, যে গ্যারেন্টি দেবে যে আসল মূল্য অটুট আছে। ভবিষ্যতের জন্য এটি একটি দারুণ মানসিক ব্যায়াম হতে পারে। জীবনে চলার পথে যখনই কোনো ব্যর্থতার কারণে নিজেকে অপদার্থ মনে হবে, তখন শুধু ওই স্পিকারের হাতের মারানো নোটটির কথা একবার কল্পনা করা যেতে পারে। হ্যাঁ, নিজেকে এই প্রশ্নটা করা যেতে পারে। ওই জড়পদার্থ নোটটি যদি নোংরা হওয়ার পরও তার দাম না হারায়, তবে সৃষ্টির সেরা জীব হয়ে একজন মানুষ কেন তার নিজের দাম হারাবে? এই একটিমাত্র চিন্তাই মুহূর্তের মধ্যে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। এই উপলব্ধিটা শুধু নিজের মানসিক স্বাস্থ্যের জন্যই নয়, আমাদের চারপাশের সমাজের জন্য সমানভাবে জরুরি। মানুষ যখন নিজের অন্তর্নিহিত মূল্য সম্পর্কে আত্মবিশ্বাসী হয়, তখন সে মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল হয়। আলোচনার একদম শেষে এসে আমি এই দর্শনের আরেকটি দিক নিয়ে একটু ভিন্নভাবে ভাবতে চাইছি, যা হয়তো এই পুরো বিষয়টির সবচেয়ে বড় চিন্তার খোরাক হতে পারে। বলুন, শুনি। আমরা এতক্ষণ ধরে শুধু নিজের মূল্যের কথা বললাম, নিজের আত্মবিশ্বাস কিভাবে ধরে রাখা যায় তা নিয়ে আলোচনা করলাম। কিন্তু একবার ভাবুন তো, যদি আমাদের নিজেদের অন্তর্নিহিত মূল্য হাজারো ব্যর্থতার পরও একই থাকে, আচ্ছা। তবে এই ধ্রুব সত্যটি আমাদের আশেপাশের সেই সব মানুষদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কতটা বদলে দিতে পারে? আরে হ্যাঁ, এটি খুবই গভীর এবং যুগান্তকারী একটি আত্মজিজ্ঞাসার জায়গা। চারপাশের বাস্তবতার দিকে একটু তাকালেই দেখা যায় এমন অসংখ্য মানুষ আছেন যাদেরকে জীবন ঠিক একইভাবে মাটিতে ফেলে জুতোর তলায় পিষে দিয়েছে। হয়তো তারা চরম দারিদ্র্যের শিকার, হয়তো বারবার ব্যর্থ হয়েছে। সমাজ তাদের অসফল ত্যাগ দিয়ে বাতিল করে দিয়েছে। ঠিক, আমরা যখন প্রতিদিন তাদের দিকে তাকাই, তখন কি আমরা সত্যিই ওই কাদায় পড়া হীরার মতো তাদের অন্তর্নিহিত অপরিবর্তিত মূল্যটা দেখতে পাই, নাকি সমাজের সেই নির্দয় নিয়মে তাদের বাহ্যিক ধুলোবালি দেখেই মুখ ফিরিয়ে নিই? এটা আসলে আমাদের তথাকথিত সভ্য সমাজের মেকি মূল্যবোধের ভিত্তিমূলেই আঘাত করে। যদি একটা ছেঁড়া, নোংরা ৫০০ টাকার নোটের মূল্য আমাদের কাছে এত পরিষ্কার হয়, তবে জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত একজন মানুষের ভেতরের অপরিবর্তিত মূল্যটা দেখতে আমাদের এত কষ্ট হয় কেন? এই প্রশ্নটা আমাদের বাধ্য করে নিজেদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলো নিয়ে নতুন করে ভাবতে। একদম, শুরুতেই একটা কথা উঠেছিল না, সোনার দোকানে ডায়নাটা কাজ করে না? হ্যাঁ, বলেছিলাম আমরা। আজকের এই গভীর বিশ্লেষণের পর মনে হচ্ছে মানুষের মূল্য মাপার জন্য আসলে কোনো দাড়িপাল্লারই প্রয়োজন নেই। কারণ যে জিনিসের মূল্য অনন্ত, তাকে কোনো স্কেলে মাপার চেষ্টা করাটাই হয়তো মানব সভ্যতার সবচেয়ে বড় ভুল। নিজেদের জীবনের দিকে তাকানোর সময় অথবা আশেপাশের সেই জীবনযুদ্ধে ক্লান্ত মানুষদের দিকে তাকানোর সময় এই কথাটি আমাদের সবার একটু গভীরভাবে ভেবে দেখা উচিত। অবশ্যই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,